ড্রুইড শব্দটা মাথায় এলেই কি ছবি ভেসে ওঠে? সাদা আলখাল্লা পরা লম্বা দাড়িওয়ালা কোনো রহস্যময় মানুষ, যিনি হয়তো প্রাচীন পাথরের বৃত্তে দাঁড়িয়ে প্রকৃতির উপাসনা করছেন। কিংবা ধরুন কোনো ফ্যান্টাসি গেমের শক্তিশালী চরিত্র, যে কিনা পশু পাখি আর গাছপালা নিয়ন্ত্রণ করতে পারে। তো চলুন আজ এই সব কল্পনার জাল সরিয়ে দেখি আসল সত্যিটা কি। আমাদের পপ কালচারে কিন্তু এই দুটো ছবি ড্রুইডদের পরিচয়ের সঙ্গে একদম গেঁথে গেছে। একদিকে দেখুন প্রকৃতির শক্তিকে বশ করা এক ওয়ারিয়ান, আর অন্যদিকে প্রাচীন জ্ঞানের ভাণ্ডারী এক শান্ত স্থিতধীর ঋষি। এই দুটো ধারণায় আমাদের মনের ড্রুইডদের একটা দারুণ শক্তিশালী ছবি তৈরি করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে জনপ্রিয় ধারণাগুলো, এগুলোর পেছনে ঐতিহাসিক সত্যতা ঠিক কতটা? আমরা যা কিছু ভাবি বা কল্পনা করি তার কতটুকু ইতিহাস আর কতটুকু আমাদের এই আধুনিক সময়ের তৈরি করা একটা নতুন গল্প? প্রাচীন ড্রুইডদের আসল পরিচয় জানতে গেলে আমরা প্রথমেই একটা বিশাল দেয়ালের সামনে এসে পড়ি। আর সেই দেয়ালটা হলো সরাসরি প্রমাণের অভাব। তাদের ইতিহাসটা যেন এক গভীর কুয়াশায় ঢাকা, যার জট খোলা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এটাই সবচেয়ে বড় ধাঁধা। মানে ড্রুইডরা তাদের জ্ঞান, বিশ্বাস বা আচার অনুষ্ঠান নিয়ে নিজেরা কিছুই লিখে রেখে যাননি। অন্তত এমন কিছু রেখে যাননি যা আজ আমাদের হাতে এসে পৌঁছাতে পারে। ফলে তাদের নিজেদের চোখে তাদের জগৎটা ঠিক কেমন ছিল তা জানার কোনো সরাসরি উপায়ই আমাদের কাছে নেই। তাহলে প্রশ্ন হলো, তাদের সম্পর্কে আমরা যা কিছু জানি তা কোথা থেকে এলো? উত্তরটা বেশ অদ্ভুত, জানেন। যা কিছু তথ্য পাওয়া যায় তার প্রায় সবই এসেছে তাদের শত্রুদের কাছ থেকে। রোমান ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডারের মতো লেখকরাই ড্রুইডদেরকে জাদুকর বা রহস্যময় ক্ষমতার অধিকারী হিসেবে বর্ণনা করে গেছেন। আর এগুলোই আমাদের হাতে থাকা অন্যতম প্রধান লিখিত উৎস। কিন্তু ঠিক এখানেই কিন্তু আসল প্যাচটা। জুলিয়াস সিজারের মতো রোমান লেখকদের বর্ণনাগুলোকে তো আর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, কারণ তারা গলদের শত্রু ছিল এবং ড্রুইডদের বিরুদ্ধে প্রায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা নেতিবাচক প্রচারণা চালাত। সুতরাং তাদের কথাগুলোকে ইতিহাসের দলিল হিসাবে নেওয়ার আগে হাজারবার ভাবতে হয়। রোমানদের বর্ণনাগুলো ছিল একেবারেই পরস্পর বিরোধী। ব্যাপারটা দেখুন কতটা অদ্ভুত। একদিকে তারা ড্রুইডদের জ্ঞানী, দার্শনিক বা প্রকৃতির নিয়ম জানা ঋষি হিসেবে সম্মান জানাচ্ছে, আবার ঠিক পরের বাক্যেই তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর জাদুবিদ্যা আর নরবলির মতো গুরুতর অভিযোগ আনছে। এই দ্বিচারিতা থেকেই আসলে বোঝা যায় যে তাদের বর্ণনা কতটা পক্ষপাতদুষ্ট ছিল। আর এবার আসা যাক সবচেয়ে বড় ভুল ধারণাটার দিকে। ড্রুইড মানেই স্টোনহেঞ্জ। এই ধারণাটা আমাদের মাথায় একদম গেঁথে গেছে, তাই না? কিন্তু সত্যিটা হলো, স্টোনহেঞ্জের মতো প্রাচীন স্থাপনাগুলোর সঙ্গে ড্রুইডদের সম্পর্ক থাকার আবারও বলছি কোনো প্রমাণই পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ব আমাদের বলছে এই বিশাল পাথরের বৃত্তগুলো ড্রুইডদের ঐতিহাসিক আবির্ভাবের হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল। আচ্ছা, প্রাচীন ড্রুইডদের নিয়ে যদি এতই কম জানা যায়, তাহলে এখন যারা নিজেদের ড্রুইড বলেন তারা কারা? তাদের উৎসটা কি? উত্তরটা হলো, ইতিহাসের এই যে বিশাল শূন্যস্থান, সেটা পূরণ করেছে আধুনিক কিছু আন্দোলন। আর তারাই প্রাচীন ধারণার ওপর ভিত্তি করে এক নতুন পথের জন্ম দিয়েছে। আধুনিক ড্রুইডারির যাত্রা কিন্তু শুরু হয় 18 শতকে, অনেকটা সামাজিক সংঘ বা ফ্র্যাটার্নিটির মতো করে। এরপর সময়ের সাথে সাথে এর সঙ্গে যুক্ত হতে থাকে আধ্যাত্মিকতা আর গুপ্তবিদ্যার নানা ধারণা। আর সবশেষে 1964 সালে ওবিওডি এর মতো সংগঠনের হাত ধরে এটা একটা পরিপূর্ণ আধ্যাত্মিক দর্শন হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের দিনে ড্রুইডারি কিন্তু প্রাচীন কোনো একটা ঐতিহ্যকে হুবহু নকল করে না, বরং এটা বিভিন্ন দর্শন, বিশ্বাস আর প্রথার এক আধুনিক মিশ্রণ, যা দিয়ে সম্পূর্ণ নতুন একটা ঐতিহ্য তৈরি করা হয়েছে। আধুনিক ড্রুইডারির শিকড় কিন্তু অনেক গভীরে ছড়ানো। এর মধ্যে ফ্রিম্যাসনারির মতো সংগঠনের গঠনতন্ত্র যেমন আছে, তেমনই আছে পশ্চিমা গুহদর্শন, প্রাচ্যের আধ্যাত্মিকতা, প্রকৃতিবাদ, এমনকি নিউ এজ আন্দোলনের প্রভাবও। তাই একে প্রাচীন কোনো ধর্মের পুনরুজ্জীবন না বলে একটা আধুনিক আধ্যাত্মিক সৃষ্টি বলাই ভালো। তাহলে সব মিলিয়ে এই 21 শতকে দাঁড়িয়ে একজন ড্রুইড হওয়া মানে ঠিক কী? চলুন বর্তমানের সবচেয়ে বড় সংগঠনগুলোর দিকে তাকিয়ে এর একটা চিত্র খোঁজার চেষ্টা করা যাক। দেখুন,
আজকের দিনে ড্রুইডরি কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং এটা এক ধরনের জীবন দর্শন বা আধ্যাত্মিক পথ। এর মূলে আছে তিনটা জিনিস: প্রকৃতিকে ভালোবাসা, সৃজনশীলতাকে উদযাপন করা আর জ্ঞানের অন্বেষণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পথটা সবার জন্য খোলা, মানে যে কেউ নিজের ধর্মবিশ্বাস অটুট রেখেই এই পথে চলতে পারেন। আর এই আধ্যাত্মিক পথে হাঁটার জন্য একটা বেশ সুন্দর কাঠামো রয়েছে। শিক্ষার্থীরা সাধারণত তিনটি ধাপে নিজেদের বিকশিত করেন। প্রথমে বার্ড হিসেবে তারা সৃজনশীলতা আর পুরাণের জগতে প্রবেশ করেন। এরপর ওভিড হিসেবে প্রকৃতির নিরাময় শক্তি আর রহস্যের সঙ্গে পরিচিত হন। আর সব শেষে ড্রুইড পর্যায়ে পৌঁছে তারা শিক্ষক ও পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ড্রুইডদের গল্পটা কোনো সরল রৈখিক ইতিহাস নয়, এটা বরং ইতিহাসের কুয়াশাচ্ছন্ন এক রহস্য থেকে জন্ম নিয়ে আজকের পৃথিবীতে এক জীবন্ত আর প্রকৃতিকেন্দ্রিক আধ্যাত্মিকতায় পরিণত হওয়ার এক অসাধারণ যাত্রা। শেষ পর্যন্ত ড্রুইডদের এই কাহিনীটা শুধু অতীতের নয়, এটা আসলে আমাদের বর্তমানেরই এক প্রতিচ্ছবি। এই কাহিনী আমাদের দেখায় যে কিভাবে মানুষ অতীত, পুরাণ আর কল্পনাকে মিলিয়ে নিজেদের জন্য অর্থপূর্ণ এক পরিচয় তৈরি করে নেয়। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভাবনা। প্রাচীন ড্রুইডরা বাস্তবে যেমনই ছিলেন না কেন, তাদের ধারণাটা আজও মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এই ব্যাপারটা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আর প্রশ্নটা হলো, নিজেদের জীবনে অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে আমরা নিজেরা কোন গল্প, কোন আদর্শ বা কোন ঐতিহ্যকে নতুন করে আঁকড়ে ধরি?